আচ্ছা, গতকাল আমরা করেছিলাম করণ কারক পর্যন্ত, তাই তো? আচ্ছা, করণ কারক পর্যন্ত কোনো অসুবিধা আছে কারোর? করণ কারক থেকে কোনো অসুবিধা আছে? একটা জিনিস খালি বলে দেব এই জায়গায়, সেটা হলো করণ কারকে শূন্য বিভক্তি, এ উন্তস্ত অ, এর, এই বিভক্তিগুলো দেখা যায় তে। আর যদি বলে যে কোন অনুসর্গ দেখা যায়, তাহলে দ্বারা, কর্তৃক, দিয়ে, এই তিনটে অনুসর্গ দেখা যায় করণ কারকের ক্ষেত্রে। এবার হলো সম্প্রদান কারক। সম্প্রদান কারক, অথবা এটাকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হলো নিমিত্ত কারক। এবার দুটোই কি এক? প্রায় এক, একটু আলাদা। ব্যাপারটা হচ্ছে আমরা যখন কাউকে দান করা বোঝাই, তুমি কাউকে নিঃস্বার্থে দান করছো, তাহলে সেটা হবে সম্প্রদান কারক। তুমি যখন কাউকে নিঃস্বার্থে দান করছো, তখন নিঃস্বার্থ ভাবে, তখন তুমি সেটা হবে সম্প্রদান কারক। আর যদি কারোর জন্য কোনো কিছু করা হয়, যদি কারোর জন্য কোনো কিছু করা হয়, তাহলে সেটা হচ্ছে নিমিত্ত কারক। সেখানে সবসময় স্বার্থের প্রসঙ্গ নাও থাকতে পারে। যদি কারোর জন্য কোনো কিছু করা হয়, তাহলে সেটা হলো নিমিত্ত কারক। ঠিক আছে, ধরো বলছে যে অন্নহীনে অন্ন দান করো, তাহলে যে অন্নহীন তুমি তাকে নিঃস্বার্থ ভাবে অন্ন দান করো, সেটা সম্প্রদান কারক। অন্ধজনে দেহ আলো, মানে কারোর চোখ দান করা যেটা বোঝায়, মানে যে অন্ধ, সে চোখে দেখতে পায় না, তাকে যাতে সে আলো, তার চোখের আলো ফিরে পায়, চোখটা যাতে ফিরে পায়, সেই লাইন, মানে সেই পংক্তিটার কথা বলা হয়েছে। অন্ধজনে দেহ আলো। আচ্ছা, তাহলে এগুলো হলো সম্প্রদান কারক। ঠিক আছে, অনেকে আবার বলে যে সম্প্রদান কারক, যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলে গেছেন যে সম্প্রদান কারক আর গৌণ কর্মের মধ্যে কোনো তফাৎ নেই। সম্প্রদান কারক ও গৌণ কর্মে তফাৎ নেই। আচ্ছা, এটা বলো তো কি হবে? হাওয়া বদলের জন্য শিমুল তলা এসেছে, কি হবে? কি কারক হবে এটা? নিমিত্ত কারক হবে। হ্যাঁ, একদমই ঠিক আছে, নিমিত্ত কারক হবে। হাওয়া বদলের জন্য শিমুল তলা এসেছে, নিমিত্ত কারক হবে। আর বেলা যে পড়ে এলো জলকে চল, তাহলে কি হবে?
এগুলো হলো নিমিত্ত কারক। এখানে নিঃস্বার্থ ভাবে কোনো কিছু কিছু বোঝাচ্ছে না, ঠিক আছে, তাই জন্য এগুলো নিমিত্ত কারক হয়েছে। তাহলে নিমিত্ত কারক আর সম্প্রদান কারকের মধ্যে তফাৎ আশা করি বোঝা গেছে। নিমিত্ততে কি কি বিভক্তি হয় সেগুলো এখানে দিয়ে দিয়েছি, এর, এরে, কে, এ, এইগুলো, তে, রে, এইগুলো হয়ে থাকে। বিশেষ করে যদি আমরা দেখি যে জন্য, তরে, কারোর লাগিয়া, এই অনুসর্গ ব্যবহার করা হয়। এই অনুসর্গ ব্যবহৃত হয় কি কারণে হয়, সেটা হচ্ছে নিমিত্ত বা সম্প্রদান কারকের পারপাসে যে অনুসর্গগুলো ব্যবহার করা হয়। আর বিভক্তিগুলো দিয়ে দিয়েছি। যেখানে আলাদা করে যখন কোনো ব্যক্তির, বস্তুর বা প্রাণীর নিমিত্ত কোনো ক্রিয়া সম্পাদন করা হচ্ছে তাকে নিমিত্ত কারক বলা হয়। আচ্ছা, তাহলে নিমিত্ত কারক আর সম্প্রদান কারকে কোনো অসুবিধা আছে? না থাকলে বলো, তাহলে অপাদান কারকটা বলবো। অপাদান কারক, আচ্ছা, যখন কোনো কিছু থেকে কিছু বিশ্লেষণ হচ্ছে বা পৃথক হয়ে যাচ্ছে, কোনো কিছু থেকে কোনো কিছু উৎপত্তি হচ্ছে, পতিত হচ্ছে, বিরতি বোঝাচ্ছে, ঠিক আছে, তারপর চ্যুতি বোঝাচ্ছে, কোনো কিছু থেকে ভয় বোঝাচ্ছে, তো এই সবগুলো যখন হচ্ছে তখন তাকে আমরা অপাদান কারক বলি। বিচ্যুতি, ভীত হওয়া, উৎপত্তি হওয়া, পতিত হওয়া, বিরত থাকা, এগুলো বোঝালে সব অপাদান কারক। এগুলো বোঝালে সমস্ত অপাদান কারক বোঝাচ্ছে। এবার সেন্টেন্স গুলো দিয়ে বলি কিভাবে হচ্ছে। ধরো বললাম যে পাপ থেকে বিরত থাকো, পাপ থেকে বিরত হও বা বিরত থাকো, তাহলে সেটা হচ্ছে এই বিরতি। যেমন হচ্ছে ব্যাঘ্রে ভীত হয় না এমন লোক কমই আছে, তাহলে এখানে থেকেটা উজ্জ, ব্যাঘ্রে ভীত হয় না এমন লোক কমই আছে, ব্যাঘ্রে ভীত হয় না এমন লোক কমই আছে। তাহলে ব্যাঘ্র থেকে ভীত হয় না, সেন্টেন্সটা তো অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এটা, কিন্তু এখানে সেটা নেই, এখানে হচ্ছে ব্যাঘ্রে ভীত হয় না, ঠিক আছে, এটা জাস্ট তোমাদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য পরীক্ষায় এইভাবেই সেন্টেন্সটা দেবে। এটা তোমাদেরকে বুঝতে হবে যে ভীত হওয়া বোঝালে কিন্তু সেটা অপাদান কারক হবে। ওকে, চল নেক্সট হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু উৎপন্ন হয়েছে কিভাবে, যেমন তিলে তেল হয়, যদি বোঝায় যে তিলে তেল হয় তাহলে কি হবে, মানে তিল থেকে তেল উৎপন্ন হয়, ঠিক আছে, তিল থেকে তেল উৎপন্ন হয়, তিলে, কোথায়, তিলে, এটা হচ্ছে অপাদান কারক, এ বিভক্তি। তাহলে এগুলো যেমন শূন্য বিভক্তি, এ বিভক্তি, যেমন কালো মেঘে বৃষ্টি হয়, কালো মেঘ থেকে বৃষ্টি হয়, ঠিক আছে,
তারপর ধরো তুমি কোনো বিপদ, ভয় না পাওয়া, বিপদে মোরে রক্ষা করো, এই যে বিপদে, এটা এ বিভক্তি, কিন্তু এটা হচ্ছে ওই ভয় না পাওয়া সেগুলো বোঝাচ্ছে। তারপরে যেমন ধরো বললাম যে দুধেতে ছানা হয়, দুধেতে ছানা হয়, ঠিক আছে, এটা বিচ্যুতিবাচক, যে এটাকে বলা হয় দুধেতে ছানা হয়। তারপর এগুলো হলো তাহলে অপাদান। এবার আমরা কতগুলো অর্থ অনুযায়ী কতগুলো ভাগ করব, যেমন হচ্ছে দেখো স্থানবাচক বা আধারবাচক, বাক্স থেকে টাকা বের করো, বা দেখো বললাম যে ঘর থেকে বেরিও না, তাহলে কোথা থেকে না বেরোনোর কথা বলছে, যে ঘর থেকে, ঘর থেকে না বেরোনোর কথা বলছে, ঘর থেকে বেরিও না, তাই তো, বা বাক্স থেকে টাকা বের করো, এইটা কোনো স্থানবাচক। কালবাচক, দেখো কালবাচক আমরা করণেও পড়েছিলাম, কালাত্মক করণ, দুটোর কিন্তু বিষয়টা আলাদা। 7 দিনে 1 সপ্তাহ হয়, এখানে আবার কালটা কিন্তু আলাদা, বৈশাখ মাসে ঝড় হয়। যেমন গত 7 দিন থেকে সে অফিস যায়নি, গত 7 দিন থেকে সে অফিস যায়নি, তাহলে কোন সময়টা থেকে, এখানে সময় নির্ধারণ। যেমন হলো যে আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 1 কিলোমিটার, তাহলে এই যে আমার বাড়ি থেকে দূরত্ব, এই যে দূরত্ব বোঝাচ্ছে, দেখো পরেরটাই আছে, যেটা দূরত্ব বুঝিয়েছে, যে মালদা থেকে দিল্লি অনেক দূরের পথ, দূরত্ব বুঝিয়েছে। তারপর হলো কবে কাজ থেকে বিরতি পাবো, বিরতি অর্থে বোঝাচ্ছে যে তুমি বিরতি নিতে চাও। বিকৃতিবাচক, যেটা বলছিলাম সব বিকৃতিবাচক হলো এই যে দুধে দই হয়, ছানা হয়, এগুলো বিকৃতিবাচক বলে। তুমি কারোর সঙ্গে কারোর তুলনা করছো, জননী ও জন্মভূমি স্বর্গের থেকে বড়, তুলনা করেছো, তাহলে সেটা হচ্ছে তুলনাবাচক। আরেকটা হচ্ছে এই যে বিপদ থেকে, ভয় বললাম, বিপদ থেকে রক্ষা করো। তারপর ধরো আমি বললাম অবস্থাবাচক যদি বলে, অবস্থাবাচক কি হবে, অবস্থাবাচকে হবে যে ছাদ থেকে লালটু ঘুড়ি ওড়ায়, ছাদ থেকে, কোথা থেকে তার অবস্থান, ছাদ থেকে। এই যে ছাদ থেকে, এইটা হচ্ছে তাহলে অবস্থাবাচক অপাদান কারক। অবস্থাবাচক অপাদান কারক। এই সপ্তাহতেই কারকের প্র্যাকটিস সেট দিয়ে দেব, প্রত্যেকে করতে শুরু করে দেবে, ফ্রাইডে পাবে সব, ফ্রাইডে। তাহলে অপাদান কারকে শূন্য বিভক্তি, এ বিভক্তি, তে বিভক্তি, তারপর র বা এর বিভক্তি, এইগুলো, তারপর থেকে, চে, এই দিয়ে, এইগুলো হচ্ছে এখানকার অনুসর্গ। থেকে, এই যে থেকে, চে, দিয়ে, এগুলো হচ্ছে অপাদান কারকের অনুসর্গ। দেখো তাহলে অপাদান কারক বুঝতে কোনো অসুবিধা আছে? অপাদান কারক থেকে অনেক প্রশ্ন আসে, বলো অপাদান কারক নিয়ে কোনো সমস্যা আছে? থাকলে বলবে। এখন বুঝতে পারবে না, যদি যখন প্র্যাকটিসটা করবে তারপরে বুঝতে পারবে, কিন্তু তার আগে পড়ে রাখো, ঠিক আছে? তার আগে সবাই পড়ে ফেলো। আচ্ছা বলো তো যে কথাটা শুনে ভদ্রলোক
আকাশ থেকে পড়লেন, যেন আকাশ থেকে পড়লেন, তাহলে এটা কি মানে কি ধরনের অপাদান কারক হবে? কথাটা শুনে ভদ্রলোক যেন আকাশ থেকে পড়লেন। আলোক। এটা হচ্ছে হবে হ্যাঁ স্থানবাচক, অবস্থানবাচক, একদমই তাই। এই যে আকাশ থেকে, স্থানবাচক বা অবস্থানবাচক বলা হয়, ঠিক আছে। এবার হচ্ছে অধিকরণ কারক, যে স্থান, কাল আর বিষয়, এই তিনটে নিয়ে অধিকরণ কারকের বিষয়, ঠিক আছে। স্থান, কাল আর বিষয়। আমার এই শুধু স্থান কাল পড়লে হবে না, স্থানটা অল্প সময় অল্প জায়গা জুড়ে রয়েছে না বেশি জায়গা জুড়ে রয়েছে সেটাও পড়তে হবে, সময়ের ক্ষেত্রেও তাই, শুধু বিষয়ের ক্ষেত্রে নেই। তাহলে ক্রিয়ার আধার হচ্ছে অধিকরণ, অর্থাৎ যে স্থানে বা যে সময়ে কাজটা অনুষ্ঠিত হচ্ছে তাকে আমরা কি বলবো? অধিকরণ কারক। যে স্থানে বা যে সময়ে তোমার কি বলে কাজটা অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, এই সানডে আশা করি সকলের হবে তো। আর স্যাটারডে কি ফ্রি আছো তোমরা? এই স্যাটারডে স্যাটারডে ফ্রি না সানডে ফ্রি বলো? এই সপ্তাহে এক্সট্রা ক্লাসটা নিয়ে নাও। আচ্ছা দেখো, কোন স্থানে রয়েছে, ক্রিয়াটা কোথায় সম্পন্ন হচ্ছে, যেমন স্থানাধিকরণ, আমরা তো বুঝতে পারছি কোন স্থানে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এবার তাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো একদেশ সূচক, একটা ব্যাপ্তি সূচক, একটা সামীপ্য সূচক। মানে কি? একদেশ সূচক অর্থাৎ সমগ্র স্থান জুড়ে কাজটা হচ্ছে না, পার্টিকুলার অল্প স্থানে কিছুটা অংশে কাজটা হচ্ছে। যেমন যেমন ধরো বলছে যে আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, এই লাইনটা। তাহলে আলোর স্রোতে পাল তুলেছে, কোথায়? আলোর স্রোতে। তাহলে এটা হলো অল্প স্থান জুড়ে রয়েছে। ধরো আমি বললাম মেঘের মাঝারে মেঘের মাঝারে শরতের কনক তপন। মেঘের মাঝারে শরতের কনক তপন। মেঘের মাঝারে শরতের কনক তপন, তাহলে অল্প স্থান জুড়ে রয়েছে, সেটা হলো একদেশ সূচক। আর যদি বলে যে সমগ্র স্থান নয়, অনেকটা অংশ জুড়ে কোনো কাজ হচ্ছে, তাহলে সেটা হচ্ছে ব্যাপ্তি সূচক, যে অনেকটা অংশ জুড়ে কাজটা হচ্ছে। যেমন ধরো আমি বলছি যে অগ্নিতে দাহিকা শক্তি, বরফে শীতলতা, লৌহে কাঠিন্য এবং তিলে তৈল আছে। তাহলে কি হবে?
অগ্নিতে দাহিকা শক্তি, এই যে, তাহলে এটা কিন্তু অগ্নিতে দাহিকা শক্তি মানে সমগ্র আগুনেরই একটা দহন রয়েছে, মানে আমরা যে জ্বালাটা অনুভব করি, দহন জ্বালা, গরম যেটা ভাবটা, সেটা সমগ্র অগ্নিতেই আছে, এমন নয় যে আগুনের অল্প অংশ জুড়ে আছে আর বাকি অংশ জুড়ে নেই। তাহলে এগুলো হলো ব্যাপ্তি সূচক, যেটা অনেকটা স্থান জুড়ে বোঝাচ্ছে। যখন ক্রিয়াটা অনেকটা পুরো স্থান জুড়েই তোমার কি বলে, যেমন দেখো সমুদ্র জলে লবণ আছে, সমগ্র সমুদ্রের জলেই লবণ আছে, এমন নয় যে একটুখানি সমুদ্রের জলে লবণ আছে আর বাকি জলে লবণ নেই। ফুলে গন্ধ আছে, এগুলো। তাহলে এটা হলো অনেকটা স্থান জুড়ে যখন ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে তাকে আমরা বলছি কি ব্যাপ্তি সূচক। আর একটা হলো সামীপ্য সূচক, অর্থাৎ নৈকট্য বোঝালে, কাছাকাছি, কাছাকাছি বোঝালে, যেমন কি বলছে, শীতকালে গঙ্গাসাগরে মেলা বসে, মানে সাগরের তীরে কাছাকাছি বসে। বলছে যে আজকে মাসের পয়লা দুয়ারে দাঁড়ায়ে গয়লা, ধরো এইভাবে যদি বলে যে আজকে মাসের পয়লা, অর্থাৎ মাসের প্রথম দিন আজকে, দুয়ারে দাঁড়ায়ে গয়লা, গয়লা সামনেই দাঁড়িয়ে আছে, নৈকট্য নিকট, সামনে বোঝালে সেটা হবে সামীপ্য সূচক, নিকট, নিকট বোঝালে নৈকট্য, ঠিক আছে। এবার হলো কালাধিকরণ, তাহলে প্রথম যে কারকটা হচ্ছে স্থানাধিকরণ, স্থানাধিকরণ নিয়ে কোনো সমস্যা আছে কারণ? স্থানাধিকরণ নিয়ে কোনো সমস্যা আছে? এবার হচ্ছে কালাধিকরণ, যে সময়ে ক্রিয়াটি সম্পন্ন হয়, যে সময়ে ক্রিয়াটি সম্পন্ন হয় তাকে আমরা বলছি কালাধিকরণ কারক। যেমন সেটা হলো ক্ষণমূলক, আচ্ছা সবার ওখানে বৃষ্টি হচ্ছে, শুধু কি আমার এখানেই বৃষ্টি হচ্ছে না? কি গরম পড়েছে কলকাতায়, বাপরে বাপ। আচ্ছা চলো, এবার হলো কালাধিকরণ কারক, অর্থাৎ যে সময়ে ক্রিয়াটি সম্পন্ন হয় তাকে কালাধিকরণ কারক বলে। যেমন ক্ষণমূলক আর ব্যক্তিমূলক, মানে অতি অল্প সময়ের জন্য ক্রিয়াটি অনুষ্ঠিত হচ্ছে আর অনেকটা সময়ের ধরে, দীর্ঘকাল ধরে ক্রিয়াটা অনুষ্ঠিত হচ্ছে। সিমিলার, ঠিক আগের মতো। অতি অল্প সময়ে, যেমন ধরো আমি বললাম রবিবার সকালে আপনাদের ওখানে যাচ্ছি, তাহলে খুব অল্প সময়ের জন্য যাচ্ছি রবিবার সকালে। বা ধরো আমি বললাম বিকাল 5টায় অনুষ্ঠান আরম্ভ হলো, তাহলে নিশ্চয়ই অনুষ্ঠান তো আর বেশিক্ষণ ধরে হয় না, একটা নির্দিষ্ট সময় 2-3 ঘন্টা হয়, তাহলে এগুলো হলো ক্ষণমূলক। আর যদি দীর্ঘ সময় ধরে ক্রিয়াটা অনুষ্ঠিত হয় তাকে আমরা বলি কালাধিকরণ। যেমন পৌষে প্রবল শীতে, পৌষে প্রবল শীতে, এটা হচ্ছে তোমার কি বলে, দীর্ঘ সময় ধরে কাজটা হচ্ছে, ঠিক আছে, দীর্ঘ সময় ধরে কাজটা হচ্ছে, তাহলে সেই কারণে একে আমরা বলে থাকবো মানে পুরো পৌষ মাস ধরে শীতকাল চলছে, তাহলে এটাকে আমরা কি বলবো, ব্যাপ্তিমূলক। পৌষে প্রবল শীত, ঠিক আছে, দীর্ঘকাল ধরে হচ্ছে। এবারে হলো বিষয়াধিকরণ কারক, যেটা হচ্ছে বিষয়, সে অঙ্কে খুব ভালো,
সে ব্যাকরণে পণ্ডিত, এই যে বিষয়ের কথা যখনই বলবে তখনই হচ্ছে যেমন সেটা হচ্ছে তোমার, এটা না সমৃদ্ধি করে দাও, সস্মৃতি নামটা কেমন, যাই হোক যে কোনো সাবজেক্টের বিষয় যখন বলছে সেটা, যেমন ধরো কোনো বিষয়ে ক্রিয়া অনুষ্ঠিত হলে তাকে আমরা বিষয়াধিকরণ কারক বলি। যেমন বরুণ লেখাপড়ায় যেমন গান বাজনায় আর খেলাধুলোতেও তেমনি। বরুণ লেখাপড়ায় যেমন গান বাজনা আর খেলাধুলোতেও তেমনি। আরেকটা ধরো বিষয়ে বলছি, তেজে বজ্র, তেজে বজ্র তুমি রাজা, তেজে বজ্র তুমি রাজা, স্নেহে তুমি জলদ সজল, স্নেহে তুমি জলদ সজল, বুঝা গেল? স্নেহে তুমি জলদ সজল। তাহলে এগুলো হলো বিষয়াধিকরণ। অধিকরণ কারকে অলওয়েজ এ, অন্তস্থ অ, কে, তে এই বিভক্তিগুলোর ব্যবহার দেখা যায়। অধিকরণ কারকে এ, অন্তস্থ অ, কে, তে এই বিভক্তিগুলো দেখা যায়। এই বিভক্তিগুলো দেখা যায়। অধিকরণ কারকে শূন্য বিভক্তি দেখা যায়। আর এই বাদ বাকিগুলোকে এই যে কে, তে, এতে, এইগুলো এ, উন্তস্ত অ, এই যেগুলো আছে এগুলোকে আমরা কি বলে থাকি, র, এগুলোকে আমরা কি বলে থাকি, এগুলোকে বলি তির্যক বিভক্তি। বিভক্তিটা আলাদা করে পড়া, এগুলোকে বলে তির্যক বিভক্তি। ঠিক আছে? আর লাস্ট ওয়ান একটা বলার আছে, সেটা হলো সম্বন্ধ পদ, যেটা হচ্ছে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদটা কি না, বিশেষ্যের সঙ্গে যখন পরবর্তী বিশেষ্যের সঙ্গে যদি কোনো সম্বন্ধ থাকে তাহলে র বা এর বিভক্তি যুক্ত পূর্ববর্তী বিশেষ্য বা সর্বনামকে সম্বন্ধ পদ বলা হয়। বিষয়টা কি হচ্ছে, পরবর্তী বিশেষ্য পদের সঙ্গে পূর্ববর্তী বিশেষ্য বা সর্বনাম পদের সম্বন্ধ থাকলে তাকে সম্বন্ধ পদ বলে। এবার এই যে সম্বন্ধ পদ বলবো বুঝলাম সেটা, কিন্তু এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে কি হবে এক্ষেত্রে না, সেটা অবশ্যই র আর এ এই বিভক্তি যুক্ত হতে হবে, র আর এর এই বিভক্তি যুক্ত হতে হবে। ঠিক আছে? এবার অনেকগুলো সম্বন্ধ আছে, যেমন কর্তৃ সম্বন্ধ আছে, তারপর কর্ম সম্বন্ধ আছে। সম্বন্ধের উপর একটা নোট দিতে হবে, তাই না? আর একটা হচ্ছে করণ আছে, সম্প্রদান, অপাদান, অধিকরণ সবগুলো যেমন কারক আছে, এই প্রত্যেকটারই কিন্তু একটা করে সম্বন্ধ আছে। যেমন ধরো আমি বলছি,
যেমন ধরো আমি বললাম এ কাজীর বিচার আমার আজ্ঞা নয়, এ কাজীর বিচার আমার আজ্ঞা নয়, তাহলে এখানে কর্তার কথা বলা হয়েছে তাই না? কাজীর বিচার, কার? কাজীর বিচার। ধরো আমি বললাম শিক্ষকের উপদেশ, ঠিক আছে, তাহলে এখানে কে? কর্তার উপদেশ অর্থাৎ শিক্ষকের। এই যে এর বিভক্তি যুক্ত হয়েছে, দেখো শিক্ষকের, শিক্ষকের উপদেশ এর বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এগুলো হলো সব কর্তা সম্বন্ধ। এবার কর্ম সম্বন্ধ কি হবে? যেমন কর্মপত্তার সঙ্গে র বা এর বিভক্তি হবে, যেমন ধরো আমি বলছি বিদ্যার চর্চা, তুমি বিদ্যার চর্চা করো, কার চর্চা করবে? কিসের? বিদ্যার। দেখো কি দিয়ে প্রশ্ন করেছে না, তার সঙ্গে র বা এর থাকবে, তাহলে কি দিয়ে? বিদ্যার চর্চা, তুমি বিদ্যার চর্চা করো, শাস্ত্রের আলোচনা করো, অতিথির আপ্যায়ন করো, তাহলে কার আপ্যায়ন? অতিথির আপ্যায়ন, তাহলে এগুলো হচ্ছে কর্ম। এবার হলো করণ সম্বন্ধ। করণ মানে কি? ধরো বলছে এক কলমের আঁচড়েই তার চাকরির ক্ষত, এক কলমের আঁচড়ে মানে কলমের দ্বারা, তাহলে কলমের, এক কলমের আঁচড়ে চাকরি খতম, তাহলে এই যে কলমের, দেখো কার দ্বারা? কলমের আঁচড়, তাহলে কলমের দ্বারা আর এর বিভক্তি, তাহলে এটা হলো করণ সম্বন্ধ। আর এবার যদি সম্প্রদান সম্বন্ধ বলি, যেমন দেবতার ধন কে যায় ফিরায়ে লই, নৈবেদ্য কি এখনো সাজানো হয়নি? ঠাকুরের নৈবেদ্য, ঠিক আছে, ঠাকুরের নৈবেদ্য অর্থাৎ ঈশ্বরের প্রতি, ঈশ্বরকে তুমি দান করছো, ঈশ্বরের নৈবেদ্য কি এখনো, ঠাকুরের নৈবেদ্য কি এখনো সাজানো হয়নি, সেটা সম্প্রদান কারণ। এবার হলো অপাদান সম্বন্ধ। আচ্ছা, এরপর হলো অপাদান সম্বন্ধ। অপাদান হলো যেমন ধরো বলছি বাবার ভয়, বাবার ভয়ে সে খাটের তলায় লুকিয়েছে, তাহলে কার থেকে ভয় পাচ্ছে? বাবার থেকে, তাই তো? বাবার ভয়ে সে খাটের তলায় লুকিয়েছে, বাবার ভয়। আর অধিকরণে কি হবে? সংকোচের ও বিহবলতা নিজেরে অপমান। বলছে ক্ষুদিরামের একটা বিশেষ লাইন ছিল যে ক্ষুদিরাম সম্পর্কে, চিনতে যদি না পারিস মা চিনবি গলার ফাঁসি, এই যে চিনতে যদি না পারিস মা চিনবি গলার ফাঁসি, তাহলে কি কি চিনবি? সেটা হলো গলার ফাঁসিটা দেখে, ঠিক আছে। কিসের, কি থেকে, কিসের বিহবলতা নিজের অপমান? সেটা হলো সংকোচের বিহবলতা। নেতাজির ডাকে দেশের প্রতিটি লোক সাড়া দিল, অর্থাৎ কোথাকার? দেশে, নেতাজির ডাকে দেশের প্রতিটা লোক সাড়া দিল। তাহলে এই যে দেশের, এটা হলো অধিকরণ সম্বন্ধ।
এটা হচ্ছে অধিকরণ সম্বন্ধ, কোনো জায়গার কথা বলা হয়েছে। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো যে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, এটা কি কারক কি বিভক্তি? কারকটা বলো তাহলেই হবে। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, কি কারক কি বিভক্তি বলো, কি কারক বললেই হবে। বলো। অধিকরণ কারক, রাইট। আরেকটা বলছি, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়, কি কারক? কি কারক? করণ কারক, রাইট। অধিকরণ পরেরটা আশার ছলনের দ্বারা ভুলছে, ঠিক আছে, তাই জন্য এটা হবে অধিকরণ কারক, এই সরি করণ কারক। এটা হলো করণ, আগেরটা ছিল অধিকরণ। এই যে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথ, এটা অধিকরণ। শুক্রবার দিন 30টা কারক পাবে, প্রত্যেকে করবে, তারপর আমি উত্তর বলে দেবো। সানডে মানে যেদিন নেক্সট, যেদিনকে স্যাটারডে বা সানডেতে যেদিনকে পড়ানো থাকবে, অবশ্যই প্র্যাকটিস করে রাখবে এবং কারকটা পুরো পড়ে ফেলো। কারক নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। কারক নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। কারকটা কিন্তু হয়ে গেছে আমাদের। যদি কারক নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকে করো। নেই তো? ম্যাম বলো। ম্যাম বলছি যে কারক কারক নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ওই আপনি যে পরীক্ষাটা নিয়েছেন না, ওই পরীক্ষায় যে বর্ণ থেকে যে প্রশ্নগুলো ছিল, আমি না মানে সবগুলোই ভুল করেছি। এই রে। আচ্ছা, তাহলে বর্ণ আমি না বুঝতে টানলে পারছি না। আলোচনা করতে হবে, ঠিক আছে, তাই তো? মানে আমি বলছি যেটা সেটা হচ্ছে যে আমরা যেমন পড়েছি শুধু দন্তীয় বর্ণ, ঠিক আছে, কিন্তু দন্তীয়র সঙ্গে দন্তমূলীয়র যে পার্থক্য সেটা তো জানি না। এবার আমি তো দন্তীয় করে দিয়েছি। আচ্ছা তারপরে অনেকগুলোই মানে অপশনে এমন এমন নাম ছিল মানে যেগুলো এর আগে আমি শুনিনি। দিয়ে আমার মানে সেই দিন কি মনে ছিল ভুল হবে কেন যে করলাম, দিয়ে সব মাইনাস হয়ে গেল। 22টা ভুল বেশিরভাগই বর্ণ থেকে হয়েছে, মানে বর্ণগুলো পারছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আলোচনা করব। ওখানে ধ্বনি পরিবর্তনগুলো ঠিক ছিল? হ্যাঁ, ধ্বনি পরিবর্তনগুলো ঠিকই ছিল। আচ্ছা। কমই তো ছিল ম্যাম, বর্ণই বেশি ছিল। ধ্বনি পরিবর্তন বেশি থাকলে ভালো হতো। ধ্বনি পরিবর্তন ছিল না, বর্ণই ছিল, আর আমি বর্ণগুলো একটাও পারিনি, বুঝতেই পারছিলাম না।
করিয়ে দেবো, নেক্সট দিনকেই করিয়ে দেবো। আমি যে ওই দুটো প্রশ্ন বলেছি না, আপনি যে জ্ঞানদাসের নোটটা দিয়েছেন তার প্রথম লাইনই ওটা আছে যে ওই জ্ঞানদাস ছিলেন জাহ্নবী দেবীর শিষ্য, হুম। আর ওই অপশনে ছিল নারায়ণী। এটা ঠিক, কোনো মানে কারণে আপনি যে উত্তরটা তোমার কি বলে ভুল আছে আর কি। জাহ্নবী দেবী হবে। হ্যাঁ হ্যাঁ, আর একটা হচ্ছে ওই আরেকটা বললাম না আমি, ওই মাস্টারমশাই কিসের দিকে এগিয়ে যেতেন, ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে যেতেন, দিয়ে খসখস করে অঙ্কটাকে ছাপিয়ে দিতেন, এরকম একটা লাইন ছিল না। হ্যাঁ হ্যাঁ। আর ওখানে উত্তর, হ্যাঁ ওখানে উত্তরটা আছে সুকুমারের দিকে। সুকুমারের দিকে উত্তরটা আছে না, ওটা ব্ল্যাকবোর্ডের দিকেই হ্যাঁ হবে। ঠিক সুকুমার, আছে, আমি তবু চেক করে নেবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আপনি একবার তাও দেখে নেবেন। আর ওই প্রশ্নটা নিয়েও আমার একটা কনফিউশন আছে, সেটা ওই গোবিন্দ দাসের না, ওই শ্রীকৃষ্ণ কীর্তনের ওই রাগের কোয়েশ্চেনটা। শ্রীকৃষ্ণ হ্যাঁ কীর্তনে ওই রামগিরি। বেশি, হ্যাঁ সব থেকে বেশি রাগ ব্যবহার হয়েছে তোমার পাহাড়িও, মানে পাহাড়ি যেটা বলেছে না পাহাড়িও, তো ওই রাগটা সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে, কিন্তু পার্টিকুলার কোন রাগ মাত্র একবার করে ব্যবহার হয়েছে, মানে কটা রাগ মাত্র একবার করে ব্যবহার হয়েছে, সেটা তো পাওয়াটা মানে মধ্যযুগে খুবই মুশকিল। ম্যাম আমার কাছে একটা শ্রীকৃষ্ণ কীর্তনের ভালো আলোচনার বই আছে, দাঁড়ান আমি দেখবো পরের দিনকে, দিয়ে আমি তাহলে জানাবো গ্রুপে যদি বুঝতে পারি। আমিও দেখেছি, কিন্তু হুম। আমিও দেখছি। আর ওই যে প্রশ্নগুলো ছিল শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যথেষ্ট মানে ওটা হবে স্ট্যান্ডার্ড। হয় তিনটে নইলে পাঁচটা, ঠিক আছে, মানে প্রবাবলি আছে। তো ওই তিনটে আর পাঁচটার মধ্যে ভীষণ কনফিউজড দেখছি। আর ওই প্রশ্নগুলো খুব স্ট্যান্ডার্ড ছিল, মানে সাহিত্যের ইতিহাসের প্রশ্ন কটাই বেশ ভালো ছিল। হ্যাঁ, ওখানে সব প্রশ্নই এইভাবেই করা হবে এবারে, কারণ আমি তো সহজ প্রশ্নগুলো তো তোমাদের নোটে আছে, সেগুলো তো কমন পাওয়ারই মতো, আর প্রশ্ন ওখান থেকে কমনই আসবে, কিন্তু ইন কেস যদি কোনো কারণে প্রশ্ন কঠিন করে তাহলে কি হবে? যেমন ম্যাম আমি ওই দাম গল্পটা পড়েছিলাম, যতবারই পড়েছি আমি দেখেছি উনি অঙ্কের মাস্টারমশাই দিয়ে, এবারে উনি কিসের ছাত্র দিয়েছে প্রশ্নে, এবার আমি ভেবেছি অঙ্কেরই ছাত্র ছিলেন, কিন্তু উত্তরটা না, বিজ্ঞানের বিজ্ঞানের ছাত্র। ছাত্র। ওটাই তো হ্যাঁ কনফিউজ। হ্যাঁ ওইটাই কনফিউশন হয়ে গেছে। ওটাই হচ্ছে কনফিউশন। ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে যাচ্ছে, ওটাই হবে, ব্ল্যাকবোর্ডের দিকটাই হবে। ওই যে ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিতেন, তাই না? তিনি একবার দেখা মাত্র ঝড়ের গতিতে ব্ল্যাকবোর্ডে কষে দিতেন, আর ওই অঙ্কটা একবার দেখার মতো, মানে অঙ্কটা একবার দেখে। ঠিক আছে, আমি হ্যাঁ ম্যাম। কোশ্চেনটা একবার দেখবো তো। হ্যাঁ আর ওই ৭৯ যে প্রশ্নটা ছিল আমি তো সেটার ভাষাটাই ঠিকঠাক বুঝতে পারিনি, কোথায় ভুল করেছি আবার ওটাও। কোনটা? ওই মাস্টারমশাইয়ের ক্লাসে ক্লাস করতে পারতেন না যে, ঠিক আছে, দিয়ে অনেক কটা অপশন ছিল আমি মানে বুঝতেই পারলাম না মানে কিরকম ব্যাপারটা লাগলো, দিয়ে ওইটা ভুল করে ফেলেছি। ৭৯ ডাকের মনে হয় যতদূর সম্ভব প্রশ্নটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দাঁড়া একবার দেখি বলছি। প্রশ্ন এরকমই করব, পরেরটাও করব, তোমাদের সিলেবাসটা দিয়ে দেবো, এখন থেকে পড়া শুরু করে দেবে, ফ্রাইডের মধ্যে সিলেবাসটা দিয়ে দেবো, পড়া রেডি করবে, তারপরে এ দেব। আর ওই এটাও দেখলাম যে ওই উপাধি যেগুলো ছিল গোবিন্দ দাসের, ওটাও নিয়ে একটা কবিরাজ সাধারণত হয়। আচ্ছা ৭৯, দাঁড়াও, মাস্টার মশাই ক্লাস করতে পারতেন না যে, ছেলেদের অঙ্ক মুখস্থ নেই, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না, উপরের দুটো ঠিক নয় আর কোনোটি নয়। আসলে ম্যাম গল্পে তো কোথাও বলা ছিল না যে যারা অঙ্ক পারে না তাদেরকে উনি ক্লাস করতে দিতেন না, এমনটা তো বলা ছিল না। দিয়ে আমি সেই জন্য লাইন আছে যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে,
তার উপর হ্যাঁ, কাঁদতে লজ্জা করে না, এই লাইনটা, তাই না? কিন্তু এটা তো বলা নেই যে তার জন্য উনি ক্লাস থেকে বার করে দিতেন বা অঙ্ক করতে দিতেন না, এরকম ভাবে তো বলা নেই। আমি সেই জন্য ভাবলাম যে কোনোটিই নয় হবে। হ্যাঁ, আসলে এখানে ব্যাপারটা হচ্ছে যে, এখানে বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র বলছে যে মাস্টার মশাইয়ের অঙ্কের প্রতি অত্যন্ত অনুরাগ ছিল, তো যারা আর কি অঙ্ক পারতো না তাদেরকে তিনি খুব একটা পছন্দ করতেন না, সেই কারণে মানে মাস্টার মশাইয়ের হাতে চড় খেয়ে চোখের জল ফেলতো, এই কারণেই মাস্টার মশাই মানে কথাটা বলেছেন আর কি। হ্যাঁ ম্যাম, দিয়ে আমি পরে বুঝতে পারলাম ওটা। প্রত্যেকটা লাইন থেকেই কোয়েশ্চেন গুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে, মানে একদম ফ্ল্যাট কোয়েশ্চেন। অনেকগুলো লাইন আছে এখানে, বলে দেবো লাইনগুলো দাম থেকে, ফ্ল্যাট কোয়েশ্চেন ছাড়াও লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ বলবো। আচ্ছা, এটা তো গেল, এবারে আসি কালিদাস। আমি দেখে নেবো প্রশ্নগুলো আরেকবার, যে কটা কনফিউশন হয়েছে এর মধ্যেই দেখে নেবো। তোমাদের কারোর কোনো অন্য কোনো প্রশ্নে কারোর কোনো কনফিউশন হয়নি তো? ব্যাকরণটা আমি বলে দেবো নেক্সট দিনকে, রিমিকা। আর স্যাটারডে না সানডে কোন দিন পড়বে বলো এই সপ্তাহে? ওকে। কালিদাস, কালিদাসকে যদি পড়তে হয় তাহলে তো অনেক ডিটেলে পড়তে হয়, মানে প্রত্যেকটা যে কাব্য রয়েছে তার অংশগুলো, এইভাবেও প্রশ্ন সেভাবে আসবে না, মানে অত ডিটেলসে প্রশ্ন সাধারণত আসবে না। যদি আসে সেটা আমি বলবো। আপাতত যেটা করবে সেটা হচ্ছে, কালিদাসের আবির্ভাব কাল নিয়ে অনেক সমস্যা আছে। কেউ বলেন যে তিনি চতুর্থ শতকের প্রথমে, আবার কেউ বলেন যে চতুর্থ শতক থেকে পঞ্চম শতাব্দীর দ্বিতীয়ার্ধ পর্যন্ত তিনি আবির্ভূত হয়েছিলেন কোনো এক সময়ে। ঠিক আছে, তাহলে ওনার তো এক্সাক্ট সময়টা পাওয়া যায় না, তাহলে এইটুকুই জানতে হবে চতুর্থ শতক প্রথম বা পঞ্চম শতাব্দী দ্বিতীয়ার্ধ। এই সময়কালটাতে কালিদাস আবির্ভূত হয়েছে। মূলত কালিদাস ছিলেন গুপ্ত যুগের কবি। ইতিহাসে গুপ্ত যুগ পড়েছো তো? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, এই যে গুপ্ত যুগ, সেই গুপ্ত যুগের কবি হচ্ছেন কালিদাস। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার রাজসভায় ছিলেন, গুপ্ত যুগের কবি। তার যে রচনাবলী আছে, যেখানে তিনি মহাকাব্য রচনা করেন, তার যায় জন্মস্থান অনেকে বলে উজ্জয়িনী, কলিঙ্গ, এমনকি কাশ্মীরকেও জন্মস্থান বলা হয়। বিক্রমাদিত্যের নবরত্ন সভার অন্যতম রত্ন ছিলেন কালিদাস।
সময়কালটা বলে দিয়েছে এখানে। তাহলে এক কথায় ওনার জন্মস্থান নিয়েও কিন্তু যথেষ্ট মতবিরোধ রয়েছে। তার রচনাবলীর মধ্যে তিনি যেমন মহাকাব্য লিখেছেন, নাটক লিখেছেন, নাটক সব থেকে গুরুত্বপূর্ণ, আর হলো গীতিকাব্য লিখেছেন। তবে মহাকাব্য এবং গীতিকাব্য এই দুটো কিন্তু যথেষ্ট পপুলার। ওনার যে রচনাগুলো রয়েছে যার মধ্যে যেগুলো হচ্ছে ওনার সাহিত্যকর্ম নিয়ে মেনলি আমাদেরকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ওনার সাহিত্যকর্ম নিয়ে তার মধ্যে প্রথম হচ্ছে যেটা কালিদাসের রচনা বলি, তোমাদের তো নামগুলো দেওয়া আছে। মহাকাব্য যেগুলো, মহাকাব্য হচ্ছে কুমার সম্ভব, আর হচ্ছে রঘুবংশ। এই হলো কালিদাসের মহাকাব্য। একটা মিনিট একটু হোল্ড করো জাস্ট। তাহলে দেখো যে বলছে যে কালিদাসের মহাকাব্য হচ্ছে কুমার সম্ভব আর রঘুবংশ, ঠিক আছে? মহাকাব্য হচ্ছে কুমার সম্ভব আর রঘুবংশ। আর মহাকাব্য আর রঘুবংশ আর কুমার সম্ভব। খণ্ডকাব্য যেগুলো হচ্ছে বা গীতিকাব্য বলছি, গীতিকাব্য বা হলো খণ্ডকাব্য। গীতিকাব্য বা খণ্ডকাব্যের মধ্যে কোনটা পড়ছে? সেটা হচ্ছে মেঘদূত আর ঋতু সংহার। মেঘদূত আর ঋতু সংহার। আচ্ছা, তোমাদের এই অংশটা কোথায় আছে বলো তো? সেটাই তো বললাম না। সেটা হলো ভারতীয় সাহিত্য বলে যে অংশটা রয়েছে। তোমাদের দুটো অংশ রয়েছে, একটা আন্তর্জাতিক সাহিত্য, একটা ভারতীয় সাহিত্য। আন্তর্জাতিক সাহিত্য থেকে শেক্সপিয়ার পড়িয়েছি, ভারতীয় সাহিত্য থেকে কালিদাস। একদিন ভারতীয় সাহিত্য করবো, একদম আর একটাও তো করিয়েছি, অমৃতা প্রীতম করিয়েছি না ভারতীয় সাহিত্য থেকে? ইয়েস, অমৃতা প্রীতম করিয়েছি। তাহলে অমৃতা প্রীতম আর ওদিকে আজকে কালিদাস করাচ্ছি আর শেক্সপিয়ার করিয়েছি। এই তিনটে গুরুত্বপূর্ণ। তাহলে ওনার লেখা গীতিকাব্য বা খণ্ডকাব্যের মধ্যে কি পড়ছে? যেটা পড়ছে মেঘদূত, আর পড়ছে ঋতু সংহার। আর নাটকের মধ্যে কি পড়ছে? নাটক হচ্ছে, এই যে এটা নোটে দেওয়া আছে আর লিখছি না, সেটা হলো অভিজ্ঞানম শকুন্তলম, বিক্রমবর্ষীয়ম, আর একটা হচ্ছে মালবিকাগ্নিমিত্রম। এইগুলো। তাহলে এই দুটোর মধ্যে কোনটা মহাকাব্য আর কোনটা খণ্ডকাব্য বলে বলে দেওয়া আছে। এই হলো তার সাহিত্যকর্ম। এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে বলে দেব। প্রথমেই আসি যেটা হচ্ছে প্রথমেই আসি হলো কুমার সম্ভব, যেটা ওনার কাব্য, মহাকাব্য, ঠিক আছে? কুমার সম্ভব হচ্ছে ওনার মহাকাব্য, যাতে যেটা 17টা স্বর্গে সমাপ্ত। প্রথমেই হচ্ছে কুমার সম্ভব, যেটা একটা মহাকাব্য, 17টা স্বর্গ আছে, 17টি স্বর্গ আছে, 17টি স্বর্গ। আর পৌরাণিক কাহিনী আছে যার মধ্যে মনে করা হয় এই 17টি স্বর্গের মধ্যে 8টি হচ্ছে কালিদাসের লেখা। 17টি স্বর্গের মধ্যে 8টি হচ্ছে কালিদাসের লেখা।
এর মূল বিষয়বস্তু কি বস্তু হলো কুমার কার্তিকের জন্ম, কার্তিকের জন্ম বৃত্তান্ত। কার্তিকের জন্ম বৃত্তান্ত হচ্ছে এই মহাকাব্যের প্রধান বিষয়বস্তু। মনে করা হয় যে একটি গুপ্ত যুগের রচনা, মনে করা হয় যে এটি হলো গুপ্ত যুগের রচনা। কার্তিকের জন্ম হচ্ছে এই কাব্যের মূল বিষয়বস্তু। আর বাকি স্বর্গগুলো থেকে একেবারে তারকাসুর বধ, মূলত তারকাসুর বধের জন্যই তো কার্তিকের জন্ম হয়েছিল, তারকাসুর বধের বৃত্তান্ত রয়েছে। এই কাব্যের মধ্যে তারকাসুর বধের বৃত্তান্ত রয়েছে, ঠিক আছে। এই কাব্যের যে নামকরণটা যেটা হয়েছে সেটা বাল্মীকি রচিত রামায়ণ থেকে, রামায়ণ থেকে বাল্মীকি রচিত রামায়ণ। রামায়ণ থেকে এই কাব্যের নামকরণটা হয়েছে, ঠিক আছে। এটা গেল কুমার সম্ভব। এবারে আসি রঘুবংশ। রঘুবংশ যে কাব্য সেটা 19টি স্বর্গ আছে, 19টি। রঘুবংশে 19টা স্বর্গ রয়েছে, যার কাহিনী রামায়ণ থেকে নেওয়া হয়েছে, বাল্মীকির রামায়ণ থেকে। অর্থাৎ নৃপতি বর্গের চরিত্র, রঘুর বংশ অর্থাৎ রঘুবংশের নৃপতি 29 জন রাজার কাহিনী এখানে রয়েছে। প্রথমে রাজা দিলীপকে দিয়ে কাহিনী শুরু হয়েছে। 29 জন রাজা, 29 জন রাজার কাহিনী আছে। রাজা দিলীপ, তাকে দিয়ে কাহিনী শুরু হয়েছে। আর শেষ হয়েছে রাজা অগ্নিবর্ণ, রাজা অগ্নিবর্ণকে দিয়ে শেষ হয়েছে। রাজা অগ্নিবর্ণকে দিয়ে ঘটনাটা শেষ হয়েছে। এই হলো রঘুবংশম। দশরথের কথা আছে, রামের কথা আছে এই কাব্যের মধ্যে, ঠিক আছে। যতগুলো রঘুবংশের যত উল্লেখযোগ্য রাজা, তার মধ্যে শুরু আর শেষ এদের। রামের পূর্বপুরুষ দিলীপ, রঘু, অজ, দশরথ। দিলীপ, অজ, রঘু, দশরথ। দিলীপ, রঘু, অজ আর দশরথ, এই চারজনকে দিয়ে কাহিনীটা এগিয়েছে, ঠিক আছে। টোটাল 19টা স্বর্গ আছে। আচ্ছা, নেক্সট এবারে বলবো যেটা, সেটা হচ্ছে গীতিকাব্য মেঘদূত। গীতিকাব্য মেঘদূত, যেটা একটা প্রেমের কাব্য। 108 থেকে 128টা শ্লোক আছে। 108 থেকে 128টা শ্লোক আছে মেঘদূতে। কাব্যটি উত্তর মেঘ এবং পূর্ব মেঘ এই দুটি খণ্ডে বিভক্ত। পূর্ব মেঘ, উত্তর মেঘ দুটি খণ্ডে বিভক্ত। বিভক্ত হবে। এটা মন্দাক্রান্তা ছন্দে লেখা। কাব্যটি মন্দাক্রান্তা ছন্দ। মন্দাক্রান্তা ছন্দে লেখা। দুটো খণ্ড আছে, পূর্ব মেঘ আর উত্তর মেঘ। যেখানে বলছে যে মূলত কর্তব্য অবহেলার জন্য কুবের কর্তৃক যক্ষের রামগিরি পর্বতে নির্বাসন, আর মেঘকে দূত করে অলকাপুরীতে প্রিয়ার কাছে যক্ষের বার্তা পাঠানোই
এই কাব্যের প্রধান বর্ণনীয় বিষয়। এই মেঘদূত কাব্য অবলম্বনেই পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার মেঘদূত কবিতাটি লিখেছিলেন। মানে রামগিরি পর্বতে নির্বাসিত এক অভিশপ্ত যক্ষের তার প্রিয়া বিরহ এই কাব্যের মূল বিষয়বস্তু। যেখানে আমরা দেখছি রামগিরি পর্বত কুবেরের দ্বারা অভিশপ্ত হয়ে যক্ষকে রামগিরি পর্বতে পাঠিয়ে দেওয়া হয়েছে, নির্বাসন দেওয়া হয়েছে ওখানে। আর সেখানে আবার আষাঢ়ের প্রথম দিনেই কি করছে, নববর্ষার মেঘ দেখে অলকাপুরীর প্রাসাদে তার বিরোহী প্রিয়ার উদ্দেশ্যে তার বার্তা প্রেরণ করছেন তিনি। এটাই হলো মূল কাব্যের বিষয়বস্তু। অলকাপুরীতে তিনি তার কাব্যের এই কাব্য অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর মেঘদূত কাব্য কবিতাটি লিখেছেন। তাহলে প্রধান চরিত্র কি কি হবে? কুবের, যক্ষ, আর ওনাকে কোথায় পাঠানো হয়েছে? রামগিরি পর্বত। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। রামগিরি পর্বতে নির্বাসন দেওয়া হয়েছিল। আর তোমার কি বলে, অলকাপুরীতে, যেখানে তার প্রিয়া আছে। তাহলে এই হলো মোটামুটি ভাবে চরিত্রগুলো বা স্থানগুলো। এটা গুরুত্বপূর্ণ। বলো, কারোর কোনো অসুবিধা লাগলো এই জায়গাটা বুঝতে? এখনো পর্যন্ত তিনটে বলেছি, কুমার সম্ভব, রঘুবংশ আর মেঘদূত। তিনটে নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। লাস্ট ওয়ান হচ্ছে ঋতু সংহার। লাস্ট ওয়ান হচ্ছে ঋতু সংহার। কাব্যে 6টি অধ্যায় রয়েছে। এই কাব্যে ঋতু সংহার। ছয়টি স্বর্গ রয়েছে, 6টি অধ্যায়। একশো 52 থেকে 153টি শ্লোক। একশো 52 থেকে 153টি শ্লোক রয়েছে, যেখানে 6টি ঋতুর বর্ণনা রয়েছে। ভারতবর্ষের এই 6টি ঋতুর বর্ণনা প্রত্যেকটা স্বর্গে রয়েছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। সেই জন্যই এটা ঋতু সংগ্রহ বা ঋতু সংকলন বলা হয়। 6টি ঋতুর বর্ণনা রয়েছে। ছয়টি ঋতুর বর্ণনা রয়েছে। ঠিক আছে? দেখো, কালিদাসকে নিয়ে কোনো অসুবিধা লাগছে? কেউ কিন্তু কিচ্ছু বলছো না। এই নোটটা কিন্তু আমি দিয়ে দেবো, চিন্তা নেই। ব্ল্যাক মানে যেটা বোর্ড ওয়ার্ক করাচ্ছি। আচ্ছা, এবারে তাহলে আসি নাটক। নাটক হচ্ছে 3টে নাটক: অভিজ্ঞানম শকুন্তলম, বিক্রমবর্ষী আর মালবিকাগ্নিমিত্র।
ফার্স্ট ওয়ান হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলম, এটা তোমরা তো অনেকটাই, এটা তোমরা অভিজ্ঞানম শকুন্তলম এটা তোমরা অনেকেই তোমাদের টেক্সটে গল্প আছে, নামটা শুনেছো। এটা মহাভারতের কাহিনী থেকে নেওয়া। উৎস হচ্ছে মহাভারতের কাহিনী। এটা টোটাল 7 অঙ্কের নাটক। এটা হলো 7 অঙ্কের নাটক। কুরুবংশীয় রাজা রাজা দুষ্মন্তের সঙ্গে আর মহর্ষি কর্ণের আশ্রমে পালিতা কন্যা শকুন্তলার যে প্রণয় কাহিনী, বিবাহ, এই পুরো ঘটনাটা এবং তার পরিণাম, এই সমগ্র ঘটনাটা নাটকের প্রধান আলোচ্য বিষয়। তাহলে রাজা দুষ্মন্ত, তিনি পুরুবংশীয় রাজা, আর হচ্ছে শকুন্তলা যে হচ্ছে মহর্ষি কর্ণের আশ্রমে শকুন্তলা পালিতা কন্যা। মহর্ষি কর্ণের আশ্রমে শকুন্তলা পালিতা কন্যা, ঠিক আছে। তাদের বিবাহ, তাদের কাহিনী হচ্ছে এই গল্পের বা এই নাটকের প্রধান মানে আর আলোচ্য বিষয়। আর শকুন্তলার দুজন উল্লেখযোগ্য সহচরী ছিল, সখী ছিল, তারা কে কে? সেটা হলো অনুসুয়া আর প্রিয়ঙ্বদা। অনুসুয়া আর হচ্ছে প্রিয়ঙ্বদা। বিদ্যাসাগর এই গ্রন্থ অবলম্বনে শকুন্তলা গ্রন্থটি রচনা করেন। বিদ্যাসাগর এই গ্রন্থ অবলম্বনে শকুন্তলা রচনা করেন। নাটকের 7টি অঙ্কের মধ্যে 4টি অঙ্কে কালিদাসের কৃতিত্ব পাওয়া যায়। টোটাল 7টা অঙ্ক, কিন্তু 4টি অঙ্কে কালিদাসের কৃতিত্ব পাওয়া যায়। এই হলো অভিজ্ঞানম শকুন্তলম। ওনার জন্মস্থান নিয়ে প্রচুর গন্ডগোল আছে, অনেকে বলে মালব, কেউ আবার বলে বাঙালি, ইত্যাদি। যাকে এবার হচ্ছে মালবিকাগ্নি মিত্র, এটা নিয়ে আশা করি কোনো সমস্যা নেই, অভিজ্ঞানম শকুন্তলমটাকে নিয়ে। এবার হচ্ছে মালবিকাগ্নি মিত্র। মালবিকাগ্নি মিত্র হচ্ছে, এটা বলতে গেলে ইতিহাসের কথা বলতে হবে। অগ্নিমিত্র শুঙ্গ বংশের রাজা, যারা খুব ব্রাহ্মণ্য ধর্মে বিশ্বাসী ছিল। মালবিকাগ্নি মিত্রম যেটাকে আমরা বলি, এটা কালিদাসের লেখা 5টি, কালিদাসের লেখা নাটক 5টি অঙ্ক বিশিষ্ট। এই যে বিদিশার রাজা অগ্নিমিত্র, বিদিশার কথা মনে পড়ছে? পিএসসি তে এই বনলতা সেন আছে। বিদিশার ওখানকার চিত্রকলা খুব বিখ্যাত। ওই জন্য বলে না যে তোমার শ্রাবস্তির কারুকার্য, ওই জায়গা। তো বিদিশা হচ্ছে একটা বিখ্যাত জায়গা, সেখানকার রাজা হচ্ছে এই তোমার কি বলে, বিদিশা হচ্ছে একটা বিখ্যাত জায়গা যেটা বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত। তো
সেখানকার রাজা হচ্ছে, এখনকার কনটেক্সটে বিদিশা এমপিতে অবস্থিত, ঠিক আছে, মধ্যপ্রদেশ। আহ, তো সেখানকার রাজা হচ্ছে তোমার অগ্নিমিত্র। অগ্নিমিত্র হচ্ছে, বললাম যে অগ্নিমিত্র শুঙ্গ বংশীয় রাজা, ঠিক আছে। অগ্নিমিত্রর সঙ্গে বিদর্ভ কন্যা মালবিকার যে প্রণয়, তাদের যে বিবাহ, তার কাহিনী এই নাটকের মূল বিষয়বস্তু। তাহলে অগ্নিমিত্র, বিদিশার রাজা, আর বিদর্ভ কন্যা মালবিকা, তাদের কাহিনী রয়েছে। আর এই নাটকে আবার কালিদাস, কবি ভাস, সংস্কৃত সাহিত্যের অন্যজন একজন কবি ভাস, আর এছাড়া সৌমিল্য, আর একজন হচ্ছে কবির পুত্র, তাদের কথা তিনি উল্লেখ করেছেন এই নাটকটার মধ্যে, ঠিক আছে। এই নাটকে এই তিনজনের কথা তিনি উল্লেখ করেছেন। আর লাস্ট ওয়ান হচ্ছে বিক্রমবর্ষী। বিক্রমবর্ষী হচ্ছে 5 অঙ্কের নাটক, যেখানে পুরুরবা এবং উর্বশীর প্রেম কাহিনী রয়েছে। আর হলো উর্বশী। এই এটা 5টি অঙ্কে বিভক্ত। ব্যাস, এই হলো টোটাল কালিদাস। কালিদাস নিয়ে কি আর কারোর কোনো সমস্যা আছে? আর কেউ কিছু জানতে চাও? হ্যাঁ, মেঘদূতের প্রবন্ধ, আগে ওটা তিনি কবিতা আকারে একটা লিখেছিলেন, তারপর মেঘদূত প্রবন্ধ হিসেবে। কারোর কি কোনো কোয়েশ্চেন আছে কালিদাস নিয়ে? মোটামুটি ভাবে এইটুকু পড়লেই হবে। মেঘদূত ওনার প্রবন্ধ আছে, কবিতাও আছে, মানসী কাব্য গ্রন্থের কবিতা। রবীন্দ্রনাথের মানসী কাব্য গ্রন্থের। আর এটাও ভালো, প্রবন্ধটাও ভালো। দেখো, দেখো, আর কারোর আশা করি কোনো সমস্যা হবে না। আর হচ্ছে যেটা পড়ে রইলো, ওই যে অনেক সময় কুমার সম্ভব কাব্যের, ওগুলো আসে না, অত ডিটেলে আসবে। এগুলো ভালো করে পড়বে, নামগুলো, যেমন ওই কুমার সম্ভব কাব্যের যে স্বর্গগুলো অনেকে জেনে যেতে চায়, আমার মনে হয় দরকার। তাহলে অহেতুক সেই কবিতা যত রয়েছে তার ভিতর থেকে পড়তে হবে। মানে কালিদাস সম্পর্কে ওই ভিতরে জানতে চাই, শুধুমাত্র তার সাহিত্যের ইতিহাসে কি কৃতিত্ব সেটাই জানতে চাইছি। সংস্কৃত সাহিত্যে তার যে কৃতিত্বটুকু সেটাই জানতে চাইছি। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে করতে। আচ্ছা, নেক্সট দিনকে তাহলে আমরা পড়বো হচ্ছে প্রথমত যে কোয়েশ্চেন পেপারটা দিয়েছি তোমাদেরকে, ওই কোয়েশ্চেন পেপারে যে যে কোয়েশ্চেন গুলো, ওই গ্রামার পোর্শনটা একটু ডিসকাস করে দেব 1 নম্বর। 2 নম্বর কারক বিভক্তি তোমাদেরকে করতে দেবো 30টা, সেটা ডিসকাস করে দেবো নেক্সট দিন।
অবশ্যই এর সাথে ইংরাজি সাহিত্যের ইতিহাস থেকে একটা কিছু পড়বো, সেটা পাবলো নেরুদা হোক বা অন্য কিছু হোক, একটা কি দুটো পড়ে নেব যতটা এগিয়ে দেওয়া যায়। আর আর সাহিত্যের ইতিহাস বেশ কয়েকদিন পড়িনি, তো সাহিত্যের ইতিহাসের আমরা মনে হয় এবারে শুরু করব হলো ইসলামী সাহিত্য, তাই না? ইসলামী সাহিত্যটা তাহলে একবার বলি, ব্যাকগ্রাউন্ড। এই হলো নেক্সট ক্লাসের আলোচনা। তাহলে আগামী দিন ইংরাজি সাহিত্যের ইতিহাস থাকছে। আর হলো তোমার কি বলে কারক, ব্যাকরণের পাঠটা, প্রশ্নের, আর হচ্ছে সাহিত্যের ইতিহাস, ইসলামী সাহিত্য। এবার বলো কবে ক্লাস দেব, স্যাটারডে না সানডে? চটপট বলো। বলো। তাহলে স্যাটারডে করে নাও, শনিবার দিনকে রাত 8টায় থাকুক ক্লাস। ঠিক আছে, স্যাটারডে রাত 8টায়। চলো আজকে তাহলে কমপ্লিট, আমি এই নোটটা পাঠিয়ে